হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই। গরিবকে এক হতে হবে, কৃষককে এক হতে হবে, শ্রমজীবী মানুষকে এক হতে হবে। কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই, কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই। খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। লুটে নিচ্ছে, যারা আমাদের শ্রমকে চুরি করছে, যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আছে। এটা ভাববে না যে মোদি আজকে ও ধর্মীয় পরিচয় হিন্দু বলে মুসলমানের সাথে হিন্দুর লড়াই নয়। এই লড়াইটা কার সাথে? কার? শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করছে কারা? পুঁজিপতিরা। তাই শ্রমজীবী মানুষকে এক হতে হবে। আর এই এক না হতে পারে, সেই জন্য সুকৌশলে হিন্দু মুসলমান লাগিয়ে দাও, এরা এক হতে পারবে না, প্রশ্নও তুলতে পারবে না। আজকে বলুন তো, আপনিও চিল্লাচ্ছেন, আমিও চিৎকার করছি, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। কমাচ্ছে কেন বলুন? কমাচ্ছে না, লড়াইটা তো ঠিকঠাক হচ্ছে না। লড়াইটা কি হচ্ছে? কখনো আমি এসে বলে চলে যাচ্ছি, তো অন্যজন বলছে। আজকে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে যদি জনগণ আওয়াজ তুলে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, নাহলে সরকারে তোমাকে রাখবো না, টেনে নামিয়ে দেবো, এই আওয়াজটা যদি তুলি, তখন নামাতে বাধ্য। কি হচ্ছে? গুটি কয়েক হিন্দু ভাই কোনো জায়গা থেকে আওয়াজ তুলছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর অন্য সাইডে আবার কোনো একটা জায়গায় মাইক বেঁধে কটা মুসলমান চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। আর ওইদিকে মোদি দিল্লিতে বসে খেতে খেতে দাঁতে কাটি দিয়ে হাসছে ঠিক ঠিক করে। এটা তো ওরা তো দুজনকে ভাগ করে রেখেছি, ওরা দুজন তো এক জায়গায় দাঁড়াবে না, দাঁড়িয়ে লড়াই করবে না। ও কি করছি? হিন্দু ভাই আলাদা জায়গায় লড়াই করছে দাঁড়িয়ে, পেট্রোল ডিজেলের দাম কমাও কমাও, ওরও তো অসুবিধা হচ্ছে। আর এদিকে মুসলমান ভাই ওই সাইডে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও বলে চিৎকার করছে, ওর অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বেটাদেরকে এক হতে দেবে না এই মোদি মমতা। এই মোদি মমতা এক হতে দেবে না। এদের দুজনকে কি করবে? দুদিকে ঠেলে রাখবে। এক হলেই তো বিপদ হয়ে যাবে, নাটক ধরে ফেলবে। যখনই এক হয়ে চিৎকার করবে, আনিসেরও বিচার হবে, আমার তিলোত্তমেরও বিচার হয়ে যাবে। এদেরকে যদি আলাদা করে রাখার চেষ্টা করছে। আর আমাদের বক্তব্য, তোমার ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, তোমার ধর্মীয় পরিচয় মসজিদে থাকবে। যেটা ধর্মীয় পরিচয় মাথায় নিয়ে বাঁচবে, সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে। আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অধিকারগুলো আছে, সেইগুলো পাওয়ার জন্য আসো। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষত্ব দেখে যেটা প্র্যাকটিস করছি, রিলিজিয়াস প্র্যাকটিস করছি, সেটা থাকবে। আসো, আমাদের নিজস্ব যেটা দরকার, যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন আছে, সেই স্বার্থে আমরা এক হয়ে লড়াই করি। এই জন্যই তো তৃণমূল আমাদের উপর অত্যাচার করে। দেখবেন এরা বুতে বুতে এলাকাতে বলে কি, তোরা বিজেপি করার অসুবিধা নেই, তৃণমূল আইসেফ করতে পারবি না। এটা বলে না ভাই? কেন কেন বলে? ওরা জানে বিজেপি গুলো অসুবিধা নাই। কেন বলেন তো? কেন? আচ্ছা, এই অ্যাপেলো ফার্মেসি দেখতে পাচ্ছেন, মেড প্লাস, দুটো বড় ঔষধের দোকান, দুটো বড় বড় ঔষধের দোকান। এর কি এর ভাড় কিন্তু দুটো, ওদের দেখবেন প্রচুর কাউন্টার আছে, প্রচুর কাউন্টার আছে। আমাদের এই আবার অ্যাপেলেরও প্রচুর কাউন্টার আছে। আপনি এই অ্যাপেলোতে কিনলেও যা হবে, যেখানে টাকাটা লাভটা পৌঁছাবে, কলকাতার কোনো অ্যাপেলোতে গিয়েও ওষুধ কিনলে সেই লাভটা এক জায়গায় পৌঁছাবে। কেন বলুন তো? ভাড় একটা, ভাড় একটা, শুধু কাউন্টার আলাদা। কেন বলছে এরা তোরা বিজেপি কর, কোনো অসুবিধা নেই, আইসেফ করলে তোদেরকে পিটবো মারবো, গ্যাস দিচ্ছে কেন? ওদের ভাড় তো একটাই, তৃণমূলের ভাড়, যেখানে এসে পয়েন্ট ঠেকছে, আর বিজেপিরও পয়েন্ট ঘুরে ঘুরে এসে সেই নাগপুরেই ঠেকছে। ওই জন্য তোরা বিজেপি কর, অসুবিধা নেই। আর আইএসএফ তো ওদের ভাড়াতে বিশ্বাস নেই, এমন ওদের আলাদা জায়গায় আছে, ওই জন্য ওদের চাপে পড়ে যাচ্ছে, ওরা আমাদের উপরে দেখে দেওয়ার চেষ্টা করছে। যাক, আমি আবার ফিরে আসি। বন্ধুগণ, এই বিষয়ে আর বাবরি মসজিদ আর বলতে হবে ভাই? না, যা বলেছে আর লাগবে বলতে হবে? আর যা বলেছে আমি মনে করছি যথেষ্ট, এর পরে হলে মাথার উপর দিয়ে যাবে যেটা বলেছে। আচ্ছা, আমি একটা আজকে স্পেসিফিক দুটো তিনটে বিষয়ের উপর আলোচনা করবো, আর কয়েকটা মিনিট নেবো। একটা হচ্ছে, এই দেখুন লেখা আছে, সন্তান বিরোধী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী 2024 বাতিল করতে হবে। এই বিষয়টা অনেকে চর্চা করেছে। আমি একটু পয়েন্ট ধরে ধরে কয়েকটা পয়েন্ট বলবো, আপনাদের বলি। তার আগে বলি, এই ওয়াকফ বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন? ঠিক সিএ সময় মনে আছে ক্যাকা ছিচি করেছিল, মনে আছে আপনাদের? আর যখন ভোটাভুটি হচ্ছিল, এটা কোথায় গিয়েছিল? পিছনে দরজাতে পালিয়েছিল। এরা বলছে রাজ্যের ওয়াকফ বাঁচাও, রাজ্য সরকার বলছে ওয়াকফ বাঁচাবো।
কিন্তু যারা বলছে ওয়াকাফ বাঁচাবো তারাই ওয়াকাফ লুটে রেখে দিয়েছে। এই আপনাদের হাড়ুয়া বিধানসভার মাজারটা নাম বলো, হাড়ুয়ার পীর খুড়াচাঁদ রহমতুল্লাহ মাজারে যে উনার সম্পত্তি কত জানেন? 900 কত বিঘা ওয়াকাফ প্রপার্টি আছে। আজকে চুরি হতে 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 এখন 100 বিঘাও আর নাই। হ্যাঁ, ও বাবা 92 শতকে এসে পৌঁছে গিয়েছে। মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা? বিজেপি তো পশ্চিমবাংলা এখনো ক্ষমতায় আসেনি। তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারো একজন লুটেছে, সবাই একটু একটু করে নিয়েছে। নিয়ে নিয়ে এখন বিজেপি ওই 92 শতক বাকি আছে, বিজেপি এবার নজর হচ্ছে ওই 92 শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ভরি। এই হচ্ছে সংশোধনী ভাই। মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে, সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি। ওয়াকাফ কাউন্সিল অফ ইন্ডিয়ার সিডব্লিউসি সরি সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল, সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল এতদিন লুটতে পারেনি। লুটেছে কিভাবে? রাজ্যের ওয়াকাফ বোর্ডের মাধ্যমে। এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছ। পীর খুড়াচাঁদ রহমতুল্লাহের মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল 900 বিঘা মতো, ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে। আর 92 শতক আছে, ও যাওয়ার কাজ পাবে না, আমার পকেটে ভরতে হবে। এই হচ্ছে সংশোধনী ভাই। সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে, বাকি যতটুকু আছে গিলে নেবে। এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে? রাজ্য সরকার কি বলছে? আমি লড়াই করবো, তাই তো ওয়াকাফকে আটকানোর জন্য। আমরা রাজ্য সরকারের যে ওয়াকাফ বোর্ড পশ্চিমবাংলায় আছে 7/3/2022 একটা আমরা আরটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে। আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন, এক্সপার্ট আছেন, তাকে দিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম, যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকাফ লিজ হিসাবে দেওয়া আছে, কত বিঘা ওয়াকাফ সম্পত্তি বা কত শতক ওয়াকাফ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে। বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকাফ সম্পত্তি তার ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিতে হবে, বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে আমাদের আরটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যে লিটিগেশন ওর কোর্ট কেস আছে, জায়গা নিয়ে সমস্যা হয় না, এই তথ্যটা দিতে। আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সহ মতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টারবেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন। পশ্চিমবাংলার সরকার বলছে ওয়াকাফ বাঁচাবো, এই উত্তর দিতে তারা 2 বছর পার হয়ে গেল, 3 বছরের মধ্যে যাচ্ছে, যেটা উইদিন মান্থ দেওয়ার কথা। মাসের মধ্যে 6 মাস। আচ্ছা আচ্ছা, যেটা সম্ভবত 1 মাসের মধ্যে, সেটা 2 বছর পারিয়ে 3 বছর যাচ্ছে, এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তাহলে এরা কতটা সিরিয়াস ওয়াকাফ প্রপার্টিরা ফিরিয়ে দিতে চাইছে? এরা কি ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে? এরা ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না। কেন চাইছে না? আমাদের দেখুন ভাঙড়ে আবার 2 সাড়ে লড়াই লেগে গেছে। কেন লড়াই লাগছে ভাই? ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি? ষাঁড় শব্দটা আমি উদ্যোগ করে দিলাম, আমি সরি আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি শব্দটাকে তুলে নিলাম। 2 মহারথী নাম দিয়ে দিলাম, 2 হিরো। চলো খারাপ জায়গা থেকে আমি তোকে তুলে দিচ্ছি। 2 হিরো, 2 ভদ্রলোকের লড়াই লেগে গেছে। কেন ভদ্রলোকের লড়াইটা? এটাই, এক ভদ্রলোক 6 লেনের আশপাশে জমি দখল করত, লোকের কানে বা লোককে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে 20,000, 25,000, 30,000 টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করতো কোম্পানিদের কাছে। মধ্যখানে যে লাভটা নিত সেটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই ভদ্রলোককে যখন জেলে দিল তখন এন্ট্রি মারলো কে? ক্যানিং পূর্বের আরেক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল, টাকা মাল পাচ্ছিল। এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওর মনে কষ্ট লাগছে, আরে ওইখানে 3 বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, তো 25,000 টাকা করে শতক কিনে 2.5 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে বিক্রি করছে।
তাহলে শতক পিছু কত পাচ্ছে? যদি 2.5 লাখে বিক্রি করে 2,25,000, আর যদি 3 লাখে বিক্রি করে 2,75,000 টাকা করে শতক পিছু পাচ্ছে। 33 শতকে 1 বিঘা, আর 99 অর্থাৎ 100 শতকে 3 বিঘা। তাহলে এত টাকাও পেয়ে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তোদের লড়াই, ওদের কি আদর্শগত লড়াই নাকি? যে ভাঙড়ের হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, ভাঙড়ে হিমঘর তৈরি করতে হবে, ভাঙড়ের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড়ে নতুন বাসুর তৈরি করতে হবে, এই আদর্শগত ওদের লড়াই নয়। ওদের লড়াইটা হচ্ছে কে কত কামাবো। তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পারছে ওয়াকফ প্রপার্টি, যেটা পার্ক সার্কাসে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে, যেখানে 1 কাঠার দাম প্রায় 5 কোটি টাকা, কয়েক বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেছে। টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে। যেখানে পার্ক স্ট্রিটের মতো জায়গায় 1 কাঠার দাম 2 থেকে 3 কোটি টাকা, ওখানে 12 কাঠা জায়গার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে, সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম। এই পয়সা আমাদের পকেটে আসছিল। এবার মোদিজি হাত মেরে দিয়েছে, আমাদের পকেটে যাবে না। এবার মোদি এই যে আপনার শুভেন্দু অধিকারীদের পকেটে চলে যাবে। বুক ফেটে যাচ্ছে, ওই জন্য এরা নকল কান্না কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন না? চিৎকার করছি বলে বুঝতে পারছেন না? আচ্ছা, আমি সহজে বুঝাই। এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল, মজা পাচ্ছিল। এবার দেখতে পাচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্তরা লুটে খাবে। ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে। নাহলে এই তথ্যটা দিতে বলুন না, বলবেন। এখানকার বিধায়ক কে আছে? বিধায়ককে জনাব রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনারা, যে নওশাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছে, আর এমপি আল্লাহ তার জান্নাত নসিব করে চিন্তা হায়াতে নাই, আর কি জিজ্ঞাসা করবেন তাকে? জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে, এর উত্তর দেবেন আপনারা? আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 2 বছর পার হয়ে গেলে 3 বছর হতে যাচ্ছে, এখন উত্তর দেয়নি কেন? এটা এত কান্নাকাটি করছে। 2012 সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকফ ভবন। কোথায়? শিয়ালদা, মানে বুয়ারি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ঈদ গেতে থাকে, একটা ঈদ, সিঙ্গেল ঈদ, ওই উদ্বোধনের সময় যে কি হয় ওটা বলো না, সিরাজ পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ঈদ গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ঈদটা কেটেছে, তাহলে আমি আমার সদস্যপদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। কোথায়? শুধু আপনাকে আমাকে ভুল বোঝানোর জন্য, আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে, লুটে নিচ্ছে। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই। এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি। প্রশ্ন থাকতে পারে তো ভাই? আমাদের কাছে এই প্রশ্নটা ছুটছে, আমি মিডিয়াতে দেখছিলাম, হাসছিলাম। 2-3টে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন, তারা অশিক্ষিত নয়। এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো। তারা যথেষ্ট জানে। জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না। যতটুকু আছে ততটুকুই হবে না। বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে, আর মিডিয়াতে থাকতে চাইছে, আর কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তাই ইচ্ছাকৃত ভাবে কি করছে? হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে। ওয়াকফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকফের হয়ে যাবে, তুমি যাই করো ও আর জায়গা পাবে না ফিরে।